কোনো এক অপদেবী রয়েছে, অপদেবীর বাস রয়েছে। তোমার না ভেতরের রক্ত রীতিমতো জল হয়ে যাবে। আজ 2 সপ্তাহ না খাবার খেয়েছে না জল খেয়েছে। ওখানে দাঁড়িয়ে বলছে ডাক্তারকে, আপনি যে ঘুমের ওষুধগুলো লিখলেন তোরা কি খাওয়াবি খাওয়া, যা কিছু করছে ওই চোখের ইশারাতে করছে। গালের এখানে স্টার আঁকা, বলে যেখান থেকে পারবি নিয়ে আয়, আমি এখন মাটন খাবো, অনেকদিন কিছু খাইনি। খেয়েছে, চিবিয়েছে, আর ওখান থেকে রক্ত দরজার সামনে বসে কাঁচা মাংসগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। দরজাটা ফট করে খুলে গেল, ও কিন্তু কোনো কিছুতে হাত লাগায়নি। ওকে যদি কোনোভাবে ঘাটানো হয়, বলছে বিশ্বাস করবে না, ওর ঘরের দরজা কোনোভাবেই খোলা গেল না, পুরো চোখটাই সাদা ওর হয়ে গেছে। নিজেকে তো বাঁচিয়ে নিবি, ছেলে বরকে কি করে বাঁচাবি? একটা ঘ্যাস ঘ্যাসে গলায় কথা বলছে, দে দে প্রসাদ দে। ঠোঁটগুলো কালো হয়ে গেছে। পুরো ফ্যামিলিটাই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, পাহাড়ি মাটন খাবে, পাহাড়ি চিকেন খাবে। তোরা আমাকে মেহেন্দিপুর বালাজিতে নিয়ে যাবি। এটা যে কতটা সাকসেসফুল হবে, হয়তো দেখা গেল যে তার আত্মাটাই নেই ভেতরে। পুরোহিত কিন্তু বাড়ি অবধি পৌঁছাতে পারেন না। Curiophyte presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি কৌস্তভ। আজকে আমাদের সাথে এই ঘোস্টলি কল রেকর্ডিং এ ছিল অমৃতা। এমন কিছু কিছু রেকর্ডিং থাকে যেটা আপনার অন্তরাত্মাকেও কাঁপিয়ে দেয়। এই রেকর্ডিংটা সেরকমই একটা রেকর্ডিং। বলে যে রাজস্থানের মেহেন্দিপুর বালাজি টেম্পেলে গেলে বিভিন্ন পজেসড মানুষরা সুরাহা পান, কিন্তু অ্যাকচুয়ালি কি সেটা, নাকি এমন কিছু কিছু কেস থাকে যেগুলো মেহেন্দিপুর বালাজি টেম্পেলে গেলেও সলভ হয় না। কিউরিওফাইটের আজকের এই এপিসোড আপনারা কোথা থেকে শুনছেন সেটা কমেন্ট করে জানান। আমাকে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার 6290675195 এই নাম্বারে। আপনার জীবনেও যদি এরকম কোনো ভয়ের ঘটনা থেকে থাকে, এরকম কোনো প্যারানর্মাল এক্সপিরিয়েন্স, সত্যি ভৌতিক ঘটনা থেকে থাকে, সেটা আমাকে জানাতে পারেন এরকমই একটা ঘোস্টলি কল রেকর্ডিংয়ে। আমাকে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে। নাম্বারটি হচ্ছে 6290675195। এছাড়া আমাকে ইনস্টাগ্রামেও যোগাযোগ করতে পারেন। আর হ্যাঁ, আপনাদের যদি কোনো স্পিরিচুয়াল হেল্প লাগে তার জন্য আমাকে যোগাযোগ করতে পারেন। তাহলে চলুন শুরু করছি কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্ট। ঘড়িতে বেলা 3টে। আপনারা শুনছেন কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং। আপনাদের আজকের হরর ডোজ। হ্যালো অমৃতা। হ্যাঁ বলো ভাই, কেমন আছো? আমি ভালোই আছি। তোমার সাথে এই রেকর্ডিংটা একটু আনপ্ল্যান্ড, কারণ তুমি কালকে রাতে আমাকে হোয়াটসঅ্যাপ করেছিলে এবং হোয়াটসঅ্যাপ করে তুমি একটা ভয়েস পাঠিয়েছিলে যে কৌতুক সাংঘাতিক কিছু ঘটে গেছে, এবং আমি ইন্ডিয়ান প্যারানর্মাল সোসাইটির মধ্যে থেকেও এরকম টাইপের কিছু কখনো দেখিনি। আর যে জিনিসটা রয়েছে বা হয়েছে সেটা এখনো শেষ হয়। কামিং শনিবার দিন হয়তো ফাইনাল স্টেজে পৌঁছবে। ঘটনাটা তুমি ভেবেছিলে যে তারপরেই বলবে, কিন্তু আমি তোমাকে বলেছিলাম যে তুমি ঘটনাটা এখনই শেয়ার করো, কারণ তুমি ঘটনাটার মধ্যে এমন ভাবেই ইনভলভড। আমার মনে হয়েছে যে তোমার যে র ইমোশনস গুলো রয়েছে বা যে ঘটনাটা ঘটেছে তুমি এখন খুব ভালোভাবে বলতে পারবে, যেহেতু তুমি এখন এই জিনিসটার মধ্যে দিয়ে যাচ্ছ। কি ঘটেছিল অমৃতা সেটা আমি একদম শুরু থেকে জানতে চাই। কি হয়েছিল আমাকে একটু বলো। ঠিক আছে, আমি এখানে আমার সোসাইটিতে যে বন্ধু রয়েছে কীর্তি বলে, তার বোনের কথা বলছি। তুমি কোন সোসাইটিতে থাকো? আমি বিপুল গার্ডেনে থাকি, ধারুহেরাতে, হরিয়ানাতে। ঠিক আছে,
তো ওখানে রে মানে আমার সর্বপ্রথম বন্ধু হচ্ছে কীর্তি, মানে একদম ফার্স্ট ফ্রেন্ড। তো কীর্তি যেহেতু সমস্ত কথাই আমাদের মানে বলতে পারো আমার সোসাইটির বেস্ট ফ্রেন্ড। তো কীর্তি ও আমাকে অনেকদিন ধরেই বলছে যে মাঝখানে তো একটু বোনের প্রবলেম চলছে, দেখ না মনে হয় কিছু একটা প্রবলেম হয়েছে। আগে বলে রাখি ওই কীর্তি মেয়েটি কিন্তু চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ঠিক আছে? ওর বাবাও চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, মানে পুরো ফ্যামিলিটাই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফ্যামিলি। মা দিল্লি ইউনিভার্সিটির প্রফেসর, মেয়েটিও চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়ছে, ঠিক আছে, ফাইনাল ইয়ার। হ্যাঁ, ওটা এডুকেটেড বলতে খুব এডুকেটেড ফ্যামিলি ওরা। তো এইসবে তো কোনোভাবে বিশ্বাস করে না ওরা, কোনোভাবেই কিছুই করে না কীর্তিরা। তো এবার ওরা না এই তোমার গত মাসে দোল হলো না হোলিতে ওরা গেছিল, ওর হবু বর আর হবু বরের দাদা বৌদি মিলে, এরা চারজন ফ্যামিলি মানে চারজন মিলে গেছিল হচ্ছে কাসোল। শুধু কাসোল যায়নি, ওখান থেকে তোমার মানালি, জিসপা এইসব ঘুরে তারপর কাসোল হয়ে এসছে। কাসোল থেকে আসার পর থেকেই ও প্রথমত এরা হচ্ছে তোমার নিরামিষাশী। প্রথমত যখন কাসোল থেকে এসছে ওখানেই প্রবলেমটা শুরু হয়েছিল কাসোলে থাকাকালীন, মানে ওর বর যেটা বলেছে, হবু বর আর কি। তো কাসোলে থাকাকালীন একদিন ওকে কেউ ওখানকারই কিছু একটা করতে বারণ করেছিল, ঠিক আছে, জঙ্গলে কোনো একটা কিছু বারণ করেছিল। তো হয়তো ও সেটা করে ফেলেছে, ঠিক আছে, মানে আমি বলতে চাইছি মানে টয়লেট বাগেরা টাইপের একটা এমন জায়গা আছে যে যেখানে সেখানে না দেখবে আমরা টয়লেট করতেও মানা করি আর কি, যে কোথায় কি রয়েছে সেটা তো আর বলা যায় না। তো বলেছিল যে ওখানে নাকি টয়লেট করেছে, তারপর থেকে ও একদম চুপচাপ হয়ে গেছে। ওরা তো যথারীতি বাড়ি আসে, বাড়ি আসার পর মেয়েটি কি করছে, মেয়েটি কিন্তু খুব চঞ্চল, কথাবার্তা খুব ভালোভাবে বলে, একদম পুরো যে সিএ পড়ছে তাকে দেখলে বোঝা যাবে না যে সে সিএ পড়ছে। আমার মানে বলতে পারো আমার ছেলের সাথে সমবয়সী, এরকম একদম বাচ্চা মেয়েটি। তো এবার তোমার বাড়িতে এসছে মেয়েটা, এবার ওর মা বলছে যে আমি যখন বাড়িতে এসে ও সোজা বাথরুমে চলে গেছে, কারোর সাথে কিছু কথা বলেনি, ফ্রেশ হওয়ার জন্য চলে গেছে। এবার বেরোচ্ছে না, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে বেরোচ্ছে না। যখন ওকে ডাকা হচ্ছে বারবার, ওর মা নক করছে যে দরজাটা খোল, তা তখন বেরোচ্ছে না, কোনো উত্তরও দিচ্ছে না। এবার যখন প্রায় ওর মা ওর বাবাকে ডেকে এনে ভাঙতে যাবে, এরা তো তখন এখানে থাকে হরিয়ানাতে, আর ওরা তো দিল্লিতে থাকে। তো ও নিজে দরজাটা খোলে, বাথরুমের নিজে থেকে দরজাটা খোলে। যখন বেরোই মেয়েটি বলছে, ওর মা বলছে যে আমি যেটা দেখেছি আমি পরে আসছি, ওর মার কাহিনীটা আমি বলি। বলছে সম্পূর্ণ চোখটা না পুরো মনি ছাড়া পুরো চোখটাই সাদা ওর হয়ে গেছে, এবং দাঁতগুলো না একটু যেন ওর মায়ের মনে হচ্ছে যে বলে না দাঁতগুলো একটু বড় হয়ে যায়। হ্যাঁ, আর ভয়েসটা এমন ভাবে বলছে, এমন ভাষায় কথা বলছে যেটা ওরা বুঝতে পারছে না। একটা ঘ্যাসে গলায় কথা বলছে, এবং ঘ্যাসে গলাটা এখনো রয়েছে তার। কিন্তু কি ভাষায় যে ও কথা বলছে, একটা মানে হিমাচলীদের একটা গ্রাম্য ভাষাগুলো হয় না, দেখবে অনেক হিমাচলী গ্রাম্য ভাষা আলাদা আছে, ওই হিমাচলী গ্রাম্য ভাষায় বলছে না কি ভাষায় বলছে ওরা বুঝতে পারছে না। চলে গেল। তা ওর মা তো ওই দেখে ভয় পেয়ে ওর মা কি করেছে, যে ওদের না ঘরে যে এমনি মন্দিরে যে ফুল থাকে না, ওই মন্দিরের ফুলটা আনতে গেছে, শুধু জাস্ট আনতে গেছে, মানে ওকে কিছুই বলেনি যে আমি ফুল আনতে যাচ্ছি, বা কৃতিকে কিছুই বলেনি, ঠিক আছে, যে আমি ফুল আনতে যাচ্ছি কি আনতে যাচ্ছি। জাস্ট তাকিয়েছে। ওর মা যে পেছন ঘুরে গেছে, ওখানে একটা না ওর পড়ার টেবিল ল্যাম্প ছিল। ওর বাবা বলছে, ওই আঙ্কেল বলছে, চোখের সামনে, ওই আঙ্কেলের চোখের সামনে আপনা থেকে উড়ে ওর মায়ের পিঠে গিয়ে লাগলো ওই টেবিল ল্যাম্পটা। এবার বলো এইগুলো বিশ্বাস করা যায়? এরপরে আসছি, যার বাড়ি এত এডুকেটেড সে কি করে বিশ্বাস করবে এরকম জিনিস? তা ওর বাবা যখন এরকম দেখছে, ওর বাবা কি করেছে, ওর বাবা চেনাশোনা যে ডাক্তার ছিল ওনাকে কল করেছে। কল করার পর তার আগে কল করেছে, যখন মেরেছে তারপরে কল করেছে।
তারপরে ওর মা তো বুঝতেই পেরেছে কিছু একটা হয়েছে, তো ওর মা না বলছে, না তুমি না ডাক্তারকেই ফোন করো, আর ওদের যে জামাই আছে, ছোট জামাই আছে, তাকে ফোন করেছে যে এরকম এরকম বিহেভ করছে, কেন করছে। তো উনিও প্রথম না বুঝতে পারেনি, বলছে হতে পারে, হয়তো মুড ফুড খারাপ হতে পারে। এরপরে তুমি ভাবো, হ্যাঁ, ও বলছে যে ডাক্তারটা এসছে, ডাক্তার তো বলছে যে আপনি চলে যান, ডাক্তারকে বলছে এটা ডাক্তারের কর্ম না, আমার কিছু হয়নি। মানে যখন ডাক্তারকে বলছে তখন কিন্তু পরিষ্কার শুদ্ধ ভাষায় বলছে, মানে হিন্দিতেই বলছে, কিন্তু মা বাবা আদারওয়াইজ এর সাথে যখন কথা বলছে তখন অন্য ভাষায় ইউজ করছে। কেন করছে কেউ জানে না। বলছে আমার কিছু হয়নি, এখানে ডাক্তারের কোনো কর্ম না, আপনারা চলে যান এখান থেকে, আপনি চলে যান এখান থেকে। তা উনিও হয়তো মানে কিছু বুঝে ঘুমের ওষুধ ফষুধ দিয়েছে। বলছে আপনি ওখানে দাঁড়িয়ে বলছে ডাক্তারকে, আপনি যে ঘুমের ওষুধগুলো লিখলেন ওইগুলো কোনো কাজে দেবে না আমার। মানে তুমি ভাবো, ডাক্তার যে প্রেসক্রাইব করছে ও সেটা খাটের ওপর বসে রয়েছে, এবং ডাক্তার একটু দূরে বসে করছে, সেখান থেকে বলছে আমাকে যে ঘুমের ওষুধগুলো প্রেসক্রাইব করছো সেইগুলো করবে না, এগুলো আমার কাজে দেবে না। মানে তুমি ভাবো এইগুলো হচ্ছে 2025-এ দাঁড়িয়ে, ঠিক আছে। এরপরে তারপরে শুরু হলো হচ্ছে যেটুকু খেতে চাইতো, মানে জলের ওপর দিয়ে, লিকুইডের ওপর দিয়ে খেত, মানে কোনো সলিড খাবার খেত না, ভাত রুটি এগুলো কিছুই খেত না। হঠাৎ করে ও একদিন শুরু করলো, তার 2-3 দিনের মধ্যে, মানে যখন এই ঘটনাগুলো ঘটছে, ডাক্তারটা এলো, ডাক্তারটা আসার পর ওকে ইঞ্জেকশন বাগেরা দিয়েছে, কোনো কাজ হয়নি। কোনো ঘুমের ওষুধ দিয়েছিল, ইঞ্জেকশন পুশ করেছিল, কিচ্ছু হয়নি। তার মধ্যে 2 দিন কেটে গেছে, কৃতির সাথে এরকম ঘটনা হচ্ছে। ওকে হচ্ছে ওর মা বলছে যে ওকে না ঘাটালে কৃতি কিন্তু ঘরের মধ্যেই থাকে, ওকে যদি কোনোভাবে ঘাটানো হয় তাহলেই কিন্তু উগ্র রূপটা ধারণ করছে। এবার ও কৃতি শুরু করলো হচ্ছে তোমার খাবে, পাহাড়ি মাটন খাবে, পাহাড়ি চিকেন খাবে। এবার পাহাড়ি মাটন, পাহাড়ি চিকেন তারা দিল্লিতে বসে কোথায় পাবে, এবং তাদের বাড়ি সম্পূর্ণ নিরামিষাশী, তাদের বাড়িতে এমনকি পেঁয়াজ রসুন পর্যন্ত ঢোকে না। আচ্ছা, এতটাই নিরামিষাশী। সে কিনা বলছে পাহাড়ি চিকেন, পাহাড়ি মাটন খাবো, এবং তার হবু বড় কিন্তু নিরামিষাশী পুরো। এবার বলছে যে যখন ওর মাকে এরকম কথা বলছে, মা বাবাকে বলছে যে আমাকে মাংস এনে দাও, মাংস এনে দাও, ওর বাবা বলছে তুই এইগুলো কি বলছিস, তুই তো কোনোদিন মাংসই খাসনি, আমার বাড়িতে তো পেঁয়াজ রসুনই ঢোকে না। বলে ওইসব জানি না, শিগগিরই তুমি আমাকে এনে দাও। এবার ওর মা বাবা না ভয়ে ততক্ষণে ওর দিদিকে ফোন করেছে। প্রীতি হচ্ছে ওর বোনের নাম, আর কীর্তি হচ্ছে ওর দিদির নাম, ঠিক আছে, যে বন্ধু। কীর্তি এবার গেছে। কীর্তি তার মাঝখানে আমাকে একদিন বলছিল যে জানিস তো বোন না এরকম করছে, হয়তো মেন্টাল কোনো প্রবলেম হবে, যে হতেই পারে, হয়তো বয়ফ্রেন্ডের সাথে কোনো ঝামেলা হয়েছে। তো এতটা বাড়াবাড়ি হয়ে যাবে বোঝা যায়নি। এবার কীর্তি তো গেছে বাড়িতে, এরকম বোনের কন্ডিশনটা শোনার পর মা বাবার প্রথম থেকে কীর্তি যখন গেছে তখন কিন্তু নর্মাল, যে বলছে যে কীর্তি বলছে কি রে কেমন আছিস, ও ওরকম ভাষায় উত্তর দিচ্ছে, হজবরল উত্তর দিচ্ছে, ওরা তো বুঝতে পারছে না। এরপরে ওর বাবাকে আবার সেই ধরেছে, তুমি কি গো, তোমাকে বললাম যে কিরে, না সবাইকে তখন তুই তুকারি করছে, কিরে তোকে বললাম না যা মাটন নিয়ে আয়, পাহাড়ি মাটন আমার চাই, আজকে ভালো করে রান্না করবি, মাকে বলছে। তো বলছে যে এত রাতে দেখছি চারিদিকে তাকিয়ে, বিকেল হয়ে গেছে, রাত হয়ে গেছে, আর এত রাতে কোথা থেকে পাবো বল, বলে যেখান থেকে পারবি নিয়ে আয়, আমি এখন মাটন খাবো, অনেকদিন কিছু খাইনি। বলছে ঠিক আছে নিয়ে আসছি। এবার ওর দিদি কি করেছে, বলছে দেখ মাটন তো আনতে পারবো না, চিকেন তবে আনতে পারি। তো বলছে ঠিক আছে, চিকেন আনলে 2টো গোটা চিকেন আনবি, কোনো কেটে আনবি না। ওর দিদি কি করেছে, বাইরে থেকে চিকেন নিয়ে এসছে। চিকেন নিয়ে এসে বলছে, যখন বেলটা মেরেছে, বলছে দরজাটা না, ওর ভেতরে ওর মা বাবা রয়েছে, ওর মা বাবা বলছে ও শুধু দরজাটার সামনে দাঁড়ালো, দরজাটা ফট করে খুলে গেল, ও কিন্তু কোনো কিছুতে হাত লাগায়নি, ও শুধু দরজার সামনে ও বেলটা মেরেছে, ওর দিদি বাইরে থেকে ও দরজার সামনে গেল, দরজাটা ফট করে খুলে গেল, হাত থেকে যে
ছিনিয়ে নিয়ে ওই দরজার সামনে বসে কাঁচা মাংসগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। কি বলছো? হ্যাঁ, যে বাড়িতে পেঁয়াজ রসুন ঢোকে না, যার ছোট থেকে পেঁয়াজ রসুন খাওয়ার কোনো অভ্যাস নেই, সে ওখানে দাঁড়িয়ে কাঁচা কাঁচা মাংস খাচ্ছে বসে, ওই গেটের সামনে বসে। মানে ওর ভেতরে গিয়েও তর সইছে না যে রান্না করে সে খাবে। এই দেখে কীর্তি বলছে, তখন ওর মাকে বলছে, মা এটা আর ও কিছু নেই, ওকে অন্য কিছু ধরেছে, এই কাঁচা মাংস খেয়ে খায়, এরকম ভাবে হয় না। ওর তো ভয় পেয়ে চিৎকার চেঁচামেচি করছে, না তুমি ইমিডিয়েট চলো কোনো মন্দিরে ওকে নিয়ে চলো। এই কথাটা যে বলেছে না, মন্দিরে নিয়ে চলো ওকে, কীর্তি বলছে ও তো খাচ্ছিল, জাস্ট আমার দিকেও মানে টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, জাস্ট আমার দিকে এরকম ভাবে তাকালো, ওর মনিটা পুরো লাল। ওর মা যতক্ষণ বলছিল সাদা, ঠিক আছে, বলছিল পুরো চোখটা সাদা হয়ে গেছে, কোনো চামড়া ফামড়া কিছু বোঝা যাচ্ছে না, পুরো চোখটাই সাদা। ও দেখছে লাল হয়ে গেছে পুরো চোখটা, ঠিক আছে, এইটুকু শোনো, পুরো চোখটা পুরো লাল। মানে বলছে মনি তো মনি বলতে কিচ্ছু নেই, চোখের ওপরের পাতা নেই, নিচের পাতা নেই, কিচ্ছু নেই, পুরো জায়গাটাই লাল, চোখের জায়গাটা। বুঝতে পারছো আমি যেটা বলছি? তাকিয়েছে এরকম, জাস্ট বলছে এরকম মাথা নিচু করে খাচ্ছে, আমার দিকে মাথাটা না তুলে জাস্ট চোখটা তুলেছে এরকম করে তাকিয়ে আমার দিকে যে তাকিয়েছে না, বলছে বিশ্বাস করবে না, আমার গলাটা মনে হচ্ছে কেউ যেন চিপে ধরেছে একদম। কীর্তি বলছে আমার শ্বাস নিতে পারছি না, যেন মনে হচ্ছে আমাকে কেউ মানে দেয়ালে ঠেসে একদম গলাটা টিপে ধরেছে। মানে আমি ওই মানে আমি যে মাদের ডাকবো ওরকমও আমার আওয়াজ বেরোচ্ছে না। তারপরে ও তো কোন রকমে মানে বেশ অনেকক্ষণ বাদে যখন দেখছে ওরকম আওয়াজ পাচ্ছে, গোঙানির আওয়াজ পাচ্ছে, ওর মা এসে কি করেছে, ওর মায়ের কাছে গঙ্গা জল টাইপের বা কোনো জল জাতীয় ছিল ওর গায়ে ছেটাতে, ওই কৃতির গায়ে ছেটাতে, ও না ওর মায়ের দিকে তাকিয়ে ওর মাকে গলাটা চিপে ধরলো। ভাবো, ওকে ছেড়ে দিল কিন্তু কোনো হাত পাত লাগাচ্ছে না, ওর মতন মুরগি চেবাচ্ছে, যা কিছু করছে চোখের ইশারাতে করছে, জাস্ট চোখের ইশারাতে করছে। তারপরে তো ওকে মানে ওর বাইরে তো বের করানোই যেত না, স্নান কিছুতেই করবে না, মানে ওকে বাথরুমে আর ঢোকানো যেত না। ও পারলে মানে ঘরের ভেতরেই টয়লেট করবে, ওকে বাথরুমে নিয়ে যাওয়া যেত না। পুরো খাওয়া দাওয়া বন্ধ, ওই খেয়েছিল হচ্ছে লাস্ট হচ্ছে ওই কাঁচা কাঁচা চিকেন। তারপর থেকে ওরা ওই ওখানের একজন মন্দিরের পুরোহিত আছে, ওনার কাছে নিয়ে যায়। তো ওনার কাছে নিয়ে যেতে মানে ওনার কাছে নিয়ে যান না, সরি, ওনাকে বোধহয় ওনাকে নিয়ে আসে বাড়িতে, যেহেতু বেরোচ্ছে না। বলছে বিশ্বাস করবে না, ওর ঘরের দরজা কোনোভাবেই খোলা গেল না, কিন্তু বাইরে ওদের যে বাড়িটা রয়েছে না গ্রাউন্ডে, তো পেছনের দিকে জানলা দিয়ে দেখা যাচ্ছে এমনি দরজাটা কিন্তু ভেজানো, ভেতর দিয়ে কোনো লক নেই। ওর বোন ওর খাটের ওপর বসে রয়েছে, এমনি দরজাটা ভেজানো, কিন্তু বাইরে থেকে কেউ দরজা খুলতে পারছে না। মানে যতক্ষণ ছিল ওই পুরোহিত ততক্ষণ পর্যন্ত দরজা কিছু খুলতে পারেনি। মানে তারপরে ও তো তখন বলছে যে দেখুন এটা তো মনে হচ্ছে অন্য কিছুর আমার দ্বারা তো আমার যেটুকু মানে আমি তো পুরোহিত মানুষ, আমার দ্বারা এতটা কিছু সম্ভব না, যদি হতো মোটামুটি আমি যেগুলো দিতাম এগুলো তো কোনো কাজ হবে না, আপনারা অন্য কোথাও যোগাযোগ করুন। এরপরে ওর কীর্তির যে শ্বশুর বাড়ি রয়েছে, তো শ্বশুর বাড়িতেও মানে ভালো সম্পর্ক, যেহেতু দুই ফ্যামিলিতেই জানতো এই ব্যাপারটা। তো কীর্তির যে শাশুড়ি রয়েছে ওর আবার একজন চেনাশোনা পুরোহিত রয়েছে মেহেদিপুর বালাজিতে, ঠিক আছে। এবার যেহেতু মেহেন্দিপুর বালাজি থেকে দিল্লি অনেকটা দূর, এবার আমাদের এখানে কাছে, এবার ওকে ঠিক করা হয় যে কীর্তির বাড়িতে মানে এই বিপুল গার্ডেনে নিয়ে আসা হবে। ওকে নিয়ে আসা হলো। একদিন আমাকে ফোন করছে, যেদিন এসছে তার পরের দিন সকালবেলা এই 7টা নাগাদ আমাকে কীর্তি ফোন করছে। আমি ধরেছি ফোনটা, কি রে এত সকালে? বলছে তুই ইমিডিয়েট টাই, তোর সাথে ভীষণ দরকারি কথা আছে, আর তোর সাথে যেগুলো থাকে সেগুলো নিয়ে।
যে আমার সাথে থাকে মানে আমার কাছে তো এই রুদ্রাক্ষ আছে আর ওই জেঠুর দেয়া একটা ছোট ত্রিশূল আছে, আর তো কিছু নেই আমার কাছে। বললো তোর কাছে যাবতীয় ঠাকুরের যা জিনিস আছে তুই নিয়ে চলে আয়। এবার এত কথা না ও আমাকে তখনও বলেনি যে এই ভূতে ধরেছে বা পজেস হয়েছে, ও এগুলো কিচ্ছু বলেনি। আমি বললাম ঠিক আছে যাবো, যে এখন তো যেতে পারবো না, ছেলেকে স্কুলে তুলি তারপরে যাচ্ছি তোর কাছে। তো ছেলেকে স্কুলে তুলে আমার ওই ছোট একটা ত্রিশূল দিয়েছে যেটু, ওইটা আর রুদ্রাক্ষ আমার কাছে থাকেই, আমি পড়ি ওটা নিয়ে ওর ঘরে গেছি। ওর তো আরো বলা উচিত ছিল, বলো, যদি কিছু থাকে আমি ছোটখাটো একটু করতে পারি, কিন্তু যেখানে পুরোহিত আরো তান্ত্রিকদের যেখানে করেছে ডেকেছে তারা কিছু করতে পারেনি, সেখানে আমি কি করতে পারি? এবার দেখো মেহেন্দিপুর বালাজি নিয়ে যেতেও কিন্তু টাইম লাগে, হরিয়ানা থেকেই বলো বা দিল্লি থেকে বলো, মেহেন্দিপুর বালাজি বেশ অনেকটা দূর। এবার তোমার আমি তো গেছি, ওর দরজাতে আমি 4-এ থাকি, ও 2-এ থাকে, তো 8-এই থাকে, ও 805-এ থাকে। তো এবার দরজা বেল মেরেছি, ভেতর থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ আসছে। এবার যে বলো তুমি কাউকে ফোন করে ডাকছো, তুমি 5 মিনিট দরজার বাইরে দাঁড়িয়ে থাকতে পারো, সে হয়তো ভেতরে গেছে আসবে। ভেতর থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ পাচ্ছি, হ্যাঁ, কিন্তু দরজা কেউ খুলছে না। ফোন করছি, ফোন ধরছে না। এবার আমি প্রায় 10 মিনিটের ওপর দাঁড়িয়ে আছি, বেল মারছি, খুলছে না, ফোন করছি, ফোন ধরছে না, কিন্তু ভেতর থেকে গলার আওয়াজ কিন্তু পাচ্ছি আমি। এবার প্রায় 12-13 মিনিট বাদে দরজাটা খুললো। দরজাটা খোলার পর এবার আমার অভিজ্ঞতাগুলো আমি তোমাকে শেয়ার করছি, ঠিক আছে? এবার শোনো, মানে আমি বিশ্বাস করো এত বছর IPS এ থেকেছি, আমার দিদিকেও একবার পজেস করেছিল ওনার ননদ, ওটা আলাদা কাহিনী, ওটা একদিন বলবো তোমাকে। ওরকম দেখেছি পজেস, আমি দেখেছি মেহেন্দিপুর বালাজিতে গিয়েও দেখেছি, কিন্তু এর মতন ভয়ঙ্কর আমি বিশ্বাস করো কোনো দিন দেখিনি 2025-এ দাঁড়িয়ে। কেউ যদি বলে পজেস হয় না, পজেস বলে কিছু হয় না, দেখো আমি তোমাদের ফটো আমি দিতেই পারি, কিন্তু একটা এর ফটো আমি কি করে নিতে পারি যে পরবর্তী 1 বছর বাদে যে হবে তার ফটো তো আমি ফাঁস করতে পারি না, তাই না? আমার কাছে কিছু কিছু ফটো আমি রেখে দিয়েছি। এরপরে তো আমি ভেবেছিলাম হয়তো ছোট মোটো কিছু হয়তো হয়েছে। এবার চিৎকার চেঁচামেচি হচ্ছে, আমি ঢুকছি, ও ভেতরের বেডরুমে রয়েছে, আমি ঢুকেছি, ও এক ছুটে জাস্ট আমি মানে দরজা থেকে জাস্ট কয়েকটা পা ঢুকেছি, ডাইনিং এ দাঁড়িয়ে আমি কৃতিকে বলছি কি হয়েছে। ও আসলো, দৌড়ে এসে ও জাস্ট আমার কিছুটা দূরে এসে দাঁড়িয়ে পড়লো। ঠিক মনে হলো না, এমন একটা ভঙ্গিতে তাকালো আমার দিকে, তোমার না ভেতরের রক্ত রীতিমতো জল হয়ে যাবে। মানুষের চোখের কালার কখনো পাল্টায়। যখন মেয়েটিকে আমি প্রথম দেখেছিলাম না, যখন প্রথম ও ওই দৌড়ে এসে আমার সামনে দাঁড়ালো, তখন কিন্তু চোখের কালার লাল ছিল। তারপরের গুলো আসছি। এবার আমি ওকে বলছি কি কৃতি ভালো আছো? এবার এরকম করে দেখলো, দেখে আমাকে পুরো পরিষ্কার ভাষায় বলছে হিন্দিতে, বাপাস চলে যা, ফিরে যা এখান থেকে, না হলে তোর কিন্তু বিপদ হয়ে যাবে। বাড়িতে ছেলে বর আছে না, নিজেকে তো বাঁচিয়ে নিবি, ছেলে বরকে কি করে বাঁচাবি? এরকম করে বলছে, তুমি জানো? ওর কিন্তু কৃতির গলায় না, ওই ঘ্যাসে গলায় বলছে, ওরকম পরিষ্কার গোটা গোটা হিন্দিতে। আমি তখন বলছি সে আমি বুঝে নেবো, আমার হাজবেন্ড আমার ছেলেকে আমি কিভাবে বাঁচাবো, তোকে ভাবতে হবে না, আগে বল তুইটা কে, তুই যে কি ঢুকেছিস সেটা তো বুঝতেই পারছি, তুই কে? হেসে ঘরে চলে গেল, কোনো কথা বললো না, জাস্ট নেগলেক্ট বললো, মানে জাস্ট এরকম হাসিটা কিরকম বলো তো, বিদ্রুপের হাসি হয় না, আরে বাচ্চা ফুচকে মেয়ে, বড় বড় তান্ত্রিকরা কিছু করতে পারছে না, মেহেন্দিপুর বালাজিও কিছু করতে পারবে না, এরকম ব্যাপার যে তুই তো ফুচকে মেয়ে, তুই আবার আমাকে ছাড়াতে, জাস্ট ওরকম লুকটা হাসলো, লুকটা দিল, দিয়ে ঘরের ভেতর চলে গেল। আমি তখন জিজ্ঞেস করছি কি হয়েছে এর ব্যাপার,
তখন বলছে যে আমরা বুঝতে পারছি না, কিন্তু এরকম এরকম হয়েছে, যে আমি যে ওর মা বাবার সাথে কি ঘটেছে হয়েছে, আমি তোমাকে যে প্রথম অধ্যায়টা বললাম ওই অধ্যায়টা। এরপরে আমি বলছি দাঁড়া, তাহলে একটা কাজ করি, আমার যে রুদ্রাক্ষটা আছে ওইটা দেখি কোনোভাবে কিছু করা যায় কিনা, অনেক সময় পজিটিভ জায়গায় থাকলে তো মানে পজিটিভ হলে তো হয়। তখন বলছে ঠিক আছে তুই দেখ। আমি না জাস্ট কিছু করিনি, ওই ত্রিশূলটা হাতে নিয়ে, হাতে আর রুদ্রাক্ষটা হাতে নিয়ে ওর সামনে গেছি। ওই প্রথম আমি দেখলাম, মানে বিশ্বাস করবে না, আমি যদি না দেখতাম না করতাম, জাস্ট আমি এগুলো সিনেমাতে দেখেছি। আমাদের এখানকার ফ্ল্যাটগুলো না, ফ্ল্যাটের দেয়ালগুলো না, মানে সিলিং গুলো অনেকটা ওপরে, মানে আমার দরজার হাইট হচ্ছে 7 ফুট, তার উপরে হচ্ছে সিলিং, মানে ভাবো কতটা উঁচুতে। তো ওই সিলিং থেকে লম্বা যে দেয়ালটা, পাশের যে দেয়ালটা রয়েছে, আমি ওর ঘরের সামনে যেতে জাস্ট এক ছুটে গিয়ে ওই সিলিং এর ওপর গড়াগড়ি, মানে ওই যে খাড়া দেয়ালটা আছে, সিলিং না সরি, যে খাড়া দেয়ালটা আছে ওইখানে জাস্ট গড়াগড়ি দিচ্ছে, মানে টিকটিকি যেমন পড়ে যাওয়ার আগে একটু গড়াগড়ি দেয়, দেখেছো কোনো সময় মারপিট করতে গিয়ে গড়াগড়ি খাচ্ছে দেওয়ালে, ওরকম জাস্ট গড়াগড়ি খাচ্ছে। আমি কিন্তু ওকে কোনো ওর হাতে কাছে কিচ্ছু না, আমি জাস্ট আমার হাতে নিয়ে ঢুকেছি আমার ওর সামনে। আমি নিজে বিশ্বাস করতে পারবো না, বিশ্বাস করতে, নিজের চোখকে বিশ্বাস করতে অসুবিধা হচ্ছে কৌস্তব, মানে চোখটা না তখন দেখছি ওর যে লাল ছিল না, ওর জায়গাটা সবুজ হয়ে গেছে, সবুজ। কোনোদিন দেখেছো? হ্যাঁ আমি পজেসের সময় দেখেছি হালকা সাদা হয়ে যেতে দেখেছি, কালো হয়ে যেতে দেখেছি, কিন্তু কোনোদিন লাল বা লাল একদম চোখের পাতা সমেত লাল বা চোখের পাতা সমেত সবুজ হতে আমি কোনোদিন দেখিনি, কোনোদিন বিশ্বাস করো দেখিনি। ওইটা হলো, এবং চোখটা পুরো সবুজ হয়ে গেছে তো, আর ওই দেয়ালের রীতিমতো তোমার গড়াগড়ি খাচ্ছে আর বলছে বাপস চলে যা, বাপস চলে যা, বাপস চলে যা, বাপস চলে যা। আমি তো যাবো না ভাই, তুই কে বল একটু আমাকে, তুই এরকম করছিস কেন, এইটুকু মেয়ের ওপর এরকম অত্যাচার করছিস কেন? বলবো না, বাপস চলে যা, মানে মানে আমি বলবো না তোকে, তুই যা ইচ্ছা করে নে, কিন্তু আমি বলবো না। তো ঠিক আছে, আমি বললাম দেখ ভাই, এগুলো তো করতে গেলে আরো বড় কাউকে, তুই যাকে ডেকেছিস সে কি মানে মেহেন্দিপুর বালাজির কোনো পুরোহিত চেনা আছে? তখন বলছে যে উনি পুরোহিত, মানে ওনার, তাহলে ওনাদের ফোন করে বল যে ওনার ওপরে যারা আরো পুরোহিত আছে তাদের আনতে, না হলে এ যা অবস্থা, এ কোনোভাবে দেওয়ালে গড়াগড়ি খাচ্ছে এরকম ভাবে আমি কোনোদিন দেখিনি। আর চোখ মুখ সব পাল্টে গেছে, মানে দাঁতগুলোর যে মিষ্টতা রয়েছে। আর বিশ্বাস করবে না, মেয়েটা তো ফর্সা, ধপধপে ফর্সা, ঠোঁটগুলো কালো হয়ে গেছে, মানে মনে হচ্ছে ওকে কেউ ডিপ কালো কালারের লিপস্টিক পরিয়ে রেখেছে। আর দেখবে যারা খুব ফর্সা হয় তাদের ঠোঁটগুলো কিছু মানে গোলাপি গোলাপি আভাটা থাকে, ওরকম না, পুরো ব্ল্যাক কালো, মানে পুরো কালো কুচকুচে কালো যাকে বলে ঠোঁটটা, এরকম অবস্থায়। এরপরে ওই মেহেন্দিপুর বালাজি থেকে ওই পুরোহিতকে তো নিয়ে আসা হয়, পুরোহিত কিন্তু বাড়ি অবধি পৌঁছাতে পারেন না, পুরোহিতের অ্যাক্সিডেন্ট হয় এবং মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে, উনি কিন্তু মারা যান এই জাস্ট তোমার এইখানে কাছে এসে, বেশি দূরেও হয়নি, এইখানে গাড়ি অ্যাক্সিডেন্টেই মারা যায়। জাস্ট আমাদের বাড়ি থেকে এই ধারুয়েরার ওপরে ওভারব্রিজ ফ্লাইওভার আছে, ওই ফ্লাইওভারে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় উনি, মারাত্মক ভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল। মানে সামনে লরি ছিল, পেছনের লরি ব্রেক ফেল করে দুটো লরি মানে এমন ভাবে চিপেছে একদম চিটকে গেছে গাড়িটা, ফটো দেখাবো তোমাকে গাড়ির অবস্থা। তো যাই হোক, কোনোভাবে তো সম্ভব হলো না। তারপরে ও না প্রায় রাত্রির বেলা কি করতো তুমি ভাবো, আমাদের 13 তলায় তো ছাদ, আমাদের মাঝখানে বেশ কিছু বছর আগে না দুটো স্বামী হাজবেন্ড ওয়াইফ করার পর ছাদ বন্ধ করে দিয়েছিল, মানে ছাদে কেউ উঠতে পারে না। প্রতি রাতে
ওকে ছাদে ওই 2 নাম্বার ছাদে ঘুরতে দেখা যেত। কি করে যেত? চাবি তো সোসাইটির কাছে, RW এর কাছে চাবি থাকে, তাহলে ও উঠতো কি করে? এবং ওকে ঘুরতে এবং ও কি ঘুরতো কিরকম ভাবে জানো তো? ওখানকার লোকেরাই বলেছে, আমি ওইটা নিজের চোখে দেখিনি। ওই যে ওপরের যে ইয়েগুলো আছে না, ওপরের মানে ছাদ, যে দেয়ালটা শেষ হচ্ছে, বাউন্ডারির ওপর দিয়ে ও নাকি হাঁটতো। এবং ওরা যখন লাইফ রিস্কের ব্যাপার এগুলো, মানে এটা সোসাইটির লোক, সোসাইটির ওদের খবর দিয়েছে যে ওপরে কে ঘুরছে। প্রথম দিন যখন দেখেছে নিচ থেকে সিকিউরিটি গার্ড কে করতে করতে ওপরে উঠেছে, ওপরে উঠে দেখে ওপরে তো তালা মারা। এবার তুমি ভাবো সে কি করে ওই ওপরে উঠলো? তালা মারা, কিন্তু সে তো গার্ডটার ভেতরে যেতে পারছে না, চাবি তো অন্য জনের কাছে থাকে। কিন্তু আবার দেখেছে ওরকম ভাবে। এবার যখন প্রীতিকে খুঁজে পাচ্ছে না, ওরাও চারিদিক খুঁজছে, তখন ওদের বলে আপনাদের কিছু হয়েছে? তখন বলছে হ্যাঁ, বোনকে খুঁজে পাচ্ছি না। তখন বলছে ছাদে জানেন তো, আমি না কাউকে দেখলাম ছাদে ঘুরছে, কিন্তু ছাদে তো তালা দেওয়া, ছাদে তো মানে ওঠার তো কেউ নেই, মানে আমি দেখেছি, এটা কি চোখের ভুল? এবার ওরাও না মানে বুঝতে পারছে না যে ওরা কি ছাদে উঠে গেল। এবার এই দিক দিয়ে বলছে যে বাইরে থেকে তালা মারা, ওরাও সেটা বুঝতে পারছে না। বলছে কোন দিকটা দেখলেন? বললো বাইরেটা চলুন আমি দেখাচ্ছি। ওরা উপরে উঠে দেখে ওই দিয়ে বাউন্ডারি দিয়ে ও হেঁটে হেঁটে বেড়াচ্ছে। মানে আমি মানে এইটা না হলে না বিশ্বাস করা, মানে বিপুলের লোকও না হাঁ হয়ে গেছে, যে স্তব্ধ হয়ে গেছে এই ঘটনাতে। ওকে 8 তলার রেলিং ও কি করেছে, তুমি আরেকদিন রাত্রির বেলার কথা বলছি, ওই যখন মানে ওই যখন হয়ে গেল, মারা গেল, তার আগে তো ছাদে উঠে বেড়াতো। আর একদিন কি করেছে শুনবে, এটা আমার নিজের চোখে দেখা। এগুলো হয়তো লোকে বলবে যে হ্যাঁ তুমি বানিয়ে বানিয়ে বলছো বা সস্তার নেশা করে বলছো। ভাই এগুলো না দেখলে বিশ্বাস করা যায় না। ওই 8 তলার বারান্দা থেকে ওর বডিটা বাইরে রয়েছে, ও এরকম যে ঝুলে বাইরে ঝুলছে। ভাবতে পারছো? বডিটা বারান্দাতে নেই, 8 তলা। আমিও 8 তলাতেই থাকি। আমার বডিটা রেলিং এ, আমার 2 হাতটা মানে রেলিংটাকে ধরা, আর বডিটা বাইরের দিকে ঝুলছে। এটা আমি নিজের চোখে দেখেছি। তখন কিন্তু মানে পার্ক পুরো পরিপূর্ণ ভর্তি, বিকেল 5টা বাজে তখন। তুমি কোনোদিন দেখেছো এইসব জিনিস? আমিও দেখিনি। আমি এই মেয়েটা পজেস না হলে, কৃতি মেয়েটা পজেস না হলে, এত কিছু যে ঘটতো, এত কিছু যে পজেসে হয়, সিনেমা শুধু যে মিথ্যা কথা দেখায় তা কিন্তু নয়, হয় সত্যি ভাই। তুমি বলো না, তুমি 8 তলা থেকে ওরকম বডি ছেড়ে, মানে বডি করে এরকম রেলিং ধরে তুমি করবে? ওরা যখন ভেতর থেকে চিৎকার করছে, বারান্দার দরজায় তারা খুলতে পারছে না। এবার তুমি বাঁচাবে কি করে তাকে, তুমি ভাবো। আমরা নিচে দাঁড়িয়ে এরকম দেখেছি রীতিমতো। যখন সবাই চিল্লামিল্লি করছে, যখন পুরো সোসাইটি নিচে জমা হয়ে গেছে, মানে কি বল, ধারুয়ারা পুলিশ স্টেশনে খবর দেওয়া হয়ে গেছে, পুলিশ আসছে। ও কি করলো জানো? জাস্ট ও হাতটা তো এরকম ভাবে ঝুলছিল, জাস্ট একটা পা দিয়ে মানে একটু পেছনে ঠেলে বডিটাকে ওই পাশে নিয়ে নিল। মানে জাস্ট জিমনাস্টিক করে না, জিমনাস্টিক গুলো বডি গুলোকে এরকম করে নিয়ে যায় পেছনের দিকে, জাস্ট ওরকম ভাবে। অত লোক নিচে হাঁ করে দেখছে। এবার দেখো, কেউ কেউ তো ভিডিও করেছে, যদিও সোসাইটি থেকে একটা রিকোয়েস্ট হয়েছে যে মেয়েটির যেন কোনো ভিডিও লিক না করা হয়। পরবর্তী ক্ষেত্রে হয়তো ঠিক হয়ে গেলে হয়তো করবে, কিন্তু রেখেছে কথা। এখনো কোনো ওর ভিডিও লিক হয়নি, কিন্তু অনেকেই ভিডিও করেছিল সেই ভিডিওটা, যে ও ওরকম ভাবে ঝুলছে, হাত দিয়ে ধরে রয়েছে, এবং ওপরে ওই সেই জিমনাস্টিকের মতন করে যে ওই পাশে বারান্দায় চলে গেল, সব কিন্তু অনেকেই করেছে ক্যামেরা বন্দি। এরপরে তোমার এইগুলো তো হচ্ছে। তারপরে তোমার ওকে তো মেহেন্দিপুর বালাজিতে একদিন ওকে কিচ্ছু বলেনি, কয়েনি, ও বললো চ একটু ঘুরে আসি। তখন ও বলছে
হ্যাঁ, ঘুরতে যাওয়ার নাম করে তো তোরা আমাকে মেহেন্দিপুর বালাজিতে নিয়ে যাবি বলছে, তোকে বলেছে। আমি সব জানি। তুই কি ভাবছিস ওখানে নিয়ে গেলে ওকে আমি ছেড়ে দেবো? বালাজি মহারাজেরও ক্ষমতা নেই, দেখি ওকে কি করে ছাড়ায়। এটা বলছে ও রীতিমতো। দেখো, একটা বয়স্ক একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বাবা, একজন দিল্লি ইউনিভার্সিটির প্রফেসর কিন্তু মিথ্যা কথা বলতে পারে না। তার দিদিও চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। তুমি বলো না, এরা কি মিথ্যা কথা বলবে? বলা সম্ভব? এগুলো বলার কারণই নেই ফার্স্ট অফ অল। আর এগুলো তো আমি নিজের চোখে দেখেছি, পুরো হোল সোসাইটি দেখেছে ওরকম ভাবে। জাস্ট হাতটা যদি ছেড়ে দেয়, জাস্ট 4 তলা থেকে নিচে পড়ে যাবে, 8 ফ্লোর থেকে, মানে 9 তলা থেকে এই পড়ে যাবে নিচে জাস্ট। তারপর ওকে যখন বলছে তুই কি করবি, বালাজি মহারাজ আমার কিছুই করতে পারবে না, বলছে ঠিক আছে দেখা যাক। তুই যখন জেনেই গেছিস, ওর দিদি তখন বলছে, আর আমি এটা ওদের বলেছিলাম যে ওকে না ভয় পাবি না, ওদের ভয় পেতে নেই, এটা বুঝে গেছিস যে পজেস হয়েছে, কিন্তু ভয় পাবি না, মুখে যা বলবে মুখে মুখে কথা বলবি, কিন্তু তুই যদি আরো ভয় পাস না, মানে আশেপাশের লোকজন যদি ভয় পায়, ও ভাববে যে হ্যাঁ ঠিক আছে এরা ভয়ে রয়েছে, এদের দমিয়ে রাখা যাবে। কিন্তু তুই যদি ওর চোখে চোখ রেখে কথা বলিস, হয়তো তোর ভেতর কেঁপে যাচ্ছে, কিন্তু তুই যদি চোখে চোখে কথা বলিস বা কি করবি করে নে, যা আমি দেখে নিচ্ছি, এরকম বললে কিন্তু ওরা একটু দমে যায় ব্যাপারগুলোতে। তুমি দেখবে, একটু খেয়াল করে দেখবে, যে কোনো মানে তান্ত্রিককে দেখো বা ইয়েকে দেখো, ওরা কিন্তু কথা বলে, ওদের কিন্তু ভয় পায় না কোনো কিছু ব্যাপারে। যখন জিজ্ঞেস করে তখন কিন্তু চোখে চোখ রেখে কথা বলে। এটা কিন্তু আমি ওকে বলেছিলাম যে তুই যা করবি, ও যদি বলে তোর বোনকে মেরে ফেলবো, মেরে দেখা, তোর ক্ষমতা থাকলে তুই মেরে দেখা। বলছে ঠিক আছে তুই চ আগে। তখনও বলছে তুই চ, তোর বালাজি মহারাজ তো তোর কিছু করতে পারবে না, ঠিক আছে দেখে নেবো। এবং বিশ্বাস করো, ওখানে নিয়ে গেছে, ওখানে ঝাড়ানো হয়েছে, সবকিছু হয়েছে। ওখানে বসে পুরোহিতের সামনে, যেখানে মানুষ ভালো হয়ে যায়, পজিটিভ মানুষগুলো ভালো হয়ে যেত, আমি নিজেও দেখেছি এরকম, মানে বাড়ি যেতে আসতে তাদের দেখেছি। সে বলছে বালাজি মহারাজ আমার কিছু করতে পারবে না, আমি তার ওপরে রয়েছি, তোরা কি খাওয়াবি খাওয়া, দে প্রসাদ দে, এরকম করে বলছে। জাস্ট এরকম হাত দিয়ে এরকম নাড়াচ্ছে, হাতটা বলছে সেই উল্টো দিকে, সেই আয় 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 করে আমরা ডাকি না, এরকম আয় আয়, সে এরকম করে বলছে, দে প্রসাদ দে। দেখছি আমি বালাজি মহারাজের থেকে ওপরে। ওই ভগবানের সামনে দাঁড়িয়ে, ভগবানের সামনে বসে সেই কথাগুলো বলছে। তার কোনো কিছু, ওকে সমস্ত কিছু করা হয়েছে ওখানে, যা যা ওদের দরকার সমস্ত কিছু করার পরেও কিন্তু ওকে ছাড়েনি। যাক, ওর ওপর আরো অত্যাচার। বালাজি মহারাজের কাছ থেকে ফিরে আসার পর, মেহেন্দিপুর বালাজি থেকে ফিরে আসার পর ওর ওপর আরো অত্যাচার বেড়ে গেছে। কিরকম অত্যাচার জানো? আমি নিজের চোখে দেখা, ওই পায়ের পেছনের যে ডিমটা আছে, যে মোটা খোলা অংশ, ওই অংশে ওর মানে কেউ মনে করো ওই তোমার সরু ছুঁচ দিয়ে কেটে স্টার করে দিয়ে একদিন, মানে একটা বিন্দু থেকে শুরু করলো, স্টারটা করলো এবং ওই বিন্দুটাকে গোল করে রাখলো। পুরো স্টারটা ওর পায়ের ওইখানটা, ওই ডিম, মানে পায়ের যে পেছনের যে ডিমের অংশ, ওখানে গালের এখানে স্টার আঁকা। পুরো মনে হচ্ছে না সে ওকে সেই সরু ছুঁচ দিয়ে যেন চামড়া গুলো কেটে কেটে এরকম স্টার করেছে ওর গালে, ওর পায়ে, ওর পিঠে, মানে সারা গায়ে স্টার আর গোল করা। এটার মানে কিন্তু আমি মানে এখনো অব্দি আমরা উদ্ধার করতে পারিনি। বালাজি মহারাজ, মানে মেহেন্দিপুর বালাজি থেকে ফিরে আসার পরই এই উৎপাতটা শুরু হয়েছে। জলটুকু খেত। আজ মেহেন্দিপুর বালাজি থেকে প্রায় 2 সপ্তাহ হয়ে গেল এসছে, আজ 2 সপ্তাহ না খাবার খেয়েছে না জল খেয়েছে। 14 দিনের একটা মেয়ে যদি 14 দিন না খায়, জল না খায়, সে বাঁচতে পারে? সে কিন্তু দিব্যি ঘুরে ফিরে বেড়াচ্ছে।
দিব্যে সুস্থ সে। মানে এইগুলো জাস্ট নিজের চোখে দেখা, আমার নিজের চোখে। ও কি করেছে, আর একটা ঘটনা বলছি, এটা আমি লাস্টের দিকে গিয়ে দেখেছি। ও বলছে তুই শিগগিরই না, ও বলছে তোর ঘরে তুলো আছে। ওর ঘরে তুলো ছিল, শেষ হয়ে গেছে, বুঝলো? তোর ঘরে তুলো আছে? যে হ্যাঁ আছে। কেন, কি হয়েছে? বলে তুই তুলো ফুলো নিয়ে শিগগিরই আয় আমার বাড়িতে, কোনো টি ব্যাগ জাতীয় বা কিছু আছে তোর কাছে, ওষুধ ফষুধ? যে হ্যাঁ, আমার ছেলে যে দুরন্ত, আমার কাছে সত্যিই থাকি কাটা ফোটা। আমি নিয়ে গেছি। ওর হাতগুলো না জাস্ট ওই মানে আধা আঙুলগুলো খেয়েছে, চিবিয়েছে, আর ওখান থেকে রক্ত বেরোচ্ছে রীতিমতো, হাফ আঙুল দিয়ে 10টা আঙুলের হাত চিবিয়েছে। মানে ওই ফিরে আসার পর থেকে এই অত্যাচার গুলো ওর ওপর চালু হয়েছে। খাওয়া দাওয়া বন্ধ, আর সারা বডিতে তুমি হেন কোনো জায়গায়, মানে প্রথম তো কখনো পায়ের ডিমের দিকে হতো, পিঠে আঁকা থাকতো, গালে আঁকা থাকতো। এখন হেন কোনো জায়গা নেই যে ওই ছোট ছোট ওই সূচ দিয়ে আঁকা স্টার গোল করা ওর সারা শরীরে। ওর কিন্তু কোনো জ্বালা যন্ত্রণা কিচ্ছু নেই। মানে আমি এইগুলো বিভৎস, জাস্ট আমি এইগুলো ওই বলে না ওই এক্সোরসিস্ট যেগুলো সিনেমাগুলো আছে সেইগুলোতেই আমি দেখেছি। এইগুলো নিজের চোখে না দেখলে, ইভেন আমি আমার বরকে নিয়ে গিয়ে দেখিয়েছি, দেখ তুই এগুলো হয়। আমার বরকে যখন এসে বলছি না, ও বিশ্বাস করছে না, তার যেরকম হয় নাকি। ঠিক আছে, তোকে আমি নিয়ে যাচ্ছি, দেখ গিয়ে কি অবস্থা। সে হাতগুলো দিয়ে না রীতিমতো রক্ত বেরোচ্ছে। ও যে কি করছে, ও কিন্তু তখন আর ওই যে মায়ের দিকে তাকিয়ে গলা চিপে ধরা বা দিদির দিকে তাকিয়ে ইয়ে করা, এইগুলো আর করছে না। যা করছে নিজের ওপর, এখন যা কিছু করছে নিজের ওপর অত্যাচার করছে। এরপরে আমি বললাম, দেখ এরকম তো রয়েছে। আমার সত্যি কথা বলতে ওর ফ্যামিলির সাথে একটা এত ভালো বন্ধুত্ব, আমি নিজেও এতটা দূরে থাকি, যার জন্য না ওদের ফ্যামিলির সাথে একটা আত্মীয়তার সম্পর্ক হয়ে গেছে। তখন আমি আমার জেঠুকে সমস্ত কথাটা খুলে বলি যে কাসল থেকে এরকম ব্যাপার, ঘুরে আসার পর মানে এরকম হয়েছে। এবার আমি কিন্তু আমার বাড়িতে বসে ফোন করছি আর জেঠুকে, আমি কিন্তু ওদের জানিয়েও আসিনি যে আমি জেঠুকে বলবো এরকম কথাগুলো, যে জেঠু কিছু হবে না, মেয়েটার এরকম কি হয়েছে ব্যাপারটা। জেঠুকে বসে ফোন করছি, হঠাৎ দেখছি আমার ফোনে ট্যাটা করছে। কীর্তি ফোন করেছে, জেঠুর সাথে কথা বলার পর রাখছি। ও বলছে, তুই কি ওই জেঠুর সাথে কথা বলছিস? আমি বলছি হ্যাঁ। তুই কি করে জানলি? বলছে বোন বলছে ওই মহিলাকে বল না, সরি ওই পুচকে মেয়েকে বল ও যেন কারোর সাথে যোগাযোগ না করে, ওর এবার জানের ব্যবস্থা করতে হবে। বল, জানের ব্যবস্থা করতে হবে, কি করতে হবে, যা পারে করে নি, ওর অত ক্ষমতা নেই। বলবি ওর সোজাসুজি বল, না হলে স্পিকারে দে, আমি বলে দিচ্ছি। তখন বলছে দেখ তোর বল, আমাকে স্পিকারে দিল। দেখ তুই যে বলছিস পুচকে মেয়ের কাছে তোর ক্ষমতাই কিছু না, পুচকে মেয়ে এবার কি করতে পারে তুই সেটা দেখে নে। এবার এইটুকু বলে ফোনটা রেখে দিয়েছি। এবার যেটু পরে তো কীর্তি এলো আমাদের ফ্ল্যাটে, এসে বললো, দেখ ভাই তুই আমাকে বাঁচা, আমার বোনটাকে বাঁচা বাবা, এরকম ভাবে হয় না। আমি বললাম ঠিক আছে তাহলে জেঠুকে বলি, জেঠুকে বলেও ছিলাম। তো জেঠুর সাথে ওনাদের কথা বলিয়ে দিলাম। তো জেঠু না এসছিল মাঝখানে, তো এসে না জেঠু বলছে এর ভেতরে কোনো এক অপদেবী রয়েছে, বুঝলে, অপদেবীর বাস রয়েছে। তো উনি না একা সামলাতে পারবেন না বলে, তুমি জানি না বেনারসের লালি বাবার আশ্রমের নাম শুনেছো কিনা, ওনাকে নিয়ে আসবে বলেছে এই শনিবার দিন, লালি বাবাকে। যেহেতু ওনার অনেক বয়স হয়ে গেছে, উনি অনেক বেশি মানে রয়েছে, তো লালি বাবাকে নিয়ে এই শনিবার আসবে বলেছে। তো দেখা যাক। বলছে কোনো অপদেবী, এমন কোনো অপদেবী, দেখো মানে ওখানে তো বিভিন্ন দেবতা রয়েছে হিমাচলে, তো এবার কোনো হয়তো এমন কিছু করে ফেলেছে যেটাতে ওর ঘাড়ে অপদেবী রয়েছে, অপদেবী বা অপদেবতা যাই হোক না কেন, মানে যেটা হচ্ছে সেটা হচ্ছে মানে সে ভগবানকেও মানে ভয় পাচ্ছে না, মানে এতটাই ইয়ে হয়ে রয়েছে, শক্তি অধিকারী অনেক ক্ষেত্রে। হ্যাঁ কি বলছো? কারণ ওরা দেবতারও সমান শক্তির অধিকারী। হ্যাঁ অবশ্যই।
মানে ঠাকুরেরই তো একটা নিম্ন রূপ না ওরা। তো এখনো অব্দি মানে ওরকম ওই স্টার গুলো হয়ে রয়েছে, মানে ওকে সমস্ত কিছু প্রসেস চলছে, কিন্তু ওই মানে কি বলতো, ওই যে স্টার গুলো হচ্ছিল বারবার সারা মুখে, চোখে, পিঠে, হাতে, পায়ে, ওইগুলো কমেছে, কিন্তু পুরোপুরি না এখনো কিওর হয়নি। অনেকটা শান্ত হয়েছে, যে হাত চেবানো, তারপর ওই গড়াগড়ি দেওয়া, দেওয়ালে চিপকে যাওয়া। ও কিন্তু দেয়ালে চিপকে যেত, কি করে চিপকাতো আমরা কিন্তু কিচ্ছু জানি না, দেয়ালে চিপকে যেত। বলছে ওর ভেতর মানে অসম্ভব রকমের মানে অপদেবতা রয়েছে, যার পাওয়ার তো অনেকটা বেশি, যেটা জেঠুর দ্বারাও সম্ভব না। তো ওনাকে নিয়ে আসা হবে, দেখা যাক এখন মেয়েটার। বলছে যে এটা যে কতটা সাকসেসফুল হবে সেটাও জেঠুরা বলতে পারছে না, যে আদৌ আমরা মেয়েটাকে বাঁচাতে পারবো না, শুধু ওর আত্মাটাই বেরিয়ে গেছে, না শুধু ওই দেবতারই আত্মা দিয়ে ও কাজ চালাচ্ছে, সেটাও ওনারা বুঝতে পারছেন না। মানে ওকে এখন মানে ওকে বাঁচানোটাই হচ্ছে এখন বিশাল ব্যাপার আমাদের কাছে। মানে জেঠু এটাও বলেছে যে হয়তো দেখা যাবে ওকে হয়তো অনেক কিছু করানোর পর, ছাড়ানোর পর এটাও দেখা যাবে ও হয়তো বাঁচলো না, কারণ যারা থাকে তারা কিন্তু কিছু না কিছু ক্ষতি করে দিয়ে যায়। হয়তো দেখা গেল যে তার আত্মাটাই নেই ভেতরে, যা কিছু এই চাল চলন করছে এই শুধু অপদেবতাটাই মানে আত্মার দ্বারাই চালু হচ্ছে, মানে চলন শক্তি। নাহলে তুমি বলো না 2 সপ্তাহ 14 দিন একটা মেয়ে জল খাবার কিচ্ছু খায়নি, তার তো শরীরের এফেক্ট করবে, তার তো শরীরের এফেক্ট করবে, তার তো কিছুই হয়নি এখনো অব্দি তাকে খাবার খাওয়ানো যায়নি, এখনো অব্দি কোনো জল খাওয়ানো যায়নি, খাবার খাওয়ানো যায়নি। 14 দিনের পরের বলছি, এতদিন অব্দি। এখন এটাই হচ্ছে যে মেয়েটাকে কি করে ওই তোমার ওই জেঠু এসে না ওই ঘরটা না পুরো বাঁধিয়ে দিয়েছে, কারণ ও যেহেতু ওই ছাদে চলে যাচ্ছে, ইয়ে করছে, কখন চলে যাচ্ছে এগুলো ইয়ে করছে না, কিন্তু তাও না কি করে বলো তো, ওই মাঝে সাঝে মুখে না ওরকম রেলিং থেকে ওই পাশে ওরকম ভাবে ঝুলে থাকে মাঝে সাঝে। এটা কিন্তু এখনো কমেনি, জানো তো এই জিনিসগুলো যে কেন হয়েছে এই ব্যাপারটা না, মানে 2-3 দিন এসছিল তোমার, 2-3 দিন এসে যা করার করেছে, কিন্তু জেঠুর পক্ষে একা সম্ভব না। জেঠু বলেই দিয়েছে এটা, যে আমি লালি বাবাকে নিয়ে আসবো, নিয়ে আসার পর যদি উনি আরো কিছু ইয়েটা করেন। তো লাস্ট শনিবার অব্দি টাইম দিয়েছে, দেখা যাক কি হয়। তো আমরা আশা করবো যে ভগবান যেন ভালো হয়ে যায়, যাই থাকুক না কেন ভেতরে, যাই আছে না কেন, তিনি যেন অন্তত মেয়েটিকে বাঁচিয়ে রাখেন। তো এটাই কাম্য। ওই মেয়েটা এখন শান্ত চুপচাপই রয়েছে, কিন্তু ওই মাঝে সাঝে ওই বারান্দায় গিয়ে মানে দরজা ভেতর থেকে এমনি থাকে, ভেজানোই থাকে, কিন্তু ওই যখন ঝুলে থাকে এরকম দেখেছে, অনেকেই দেখেছে, এখনো দেখে ঝুলে থাকে, আবার ওদের কাছে গিয়ে বলে বা সিকিউরিটিকে বলে, তখন ওরা ভেতর বারান্দায় যেতে যাবে, দরজা খুলতে পারে না। এবার ওকে বাঁচাবেটা কি করে? ওর নিজের ইচ্ছা হলেই 5-10 মিনিট ওরকম ঝুলে থাকে, আবার যে কেউ মানে আবার উল্টো দিকে এসে ওর ঘরে চলে যায়। এখনো অব্দি এই জিনিসটা না এখনো অব্দি ওর যায়নি, যে ওরকম ভাবে দেখো কোনো কারণে যতই অপদেবতা থাক যাই থাক না কেন, কোনো কারণে যদি হাতটা ছুটে যায়, আর একটা রোগা প্যাংলা যে 14-15 দিন 16 দিন ধরে খাচ্ছে না, তার শরীরে কতটা জোর রয়েছে, যদি কোনো কারণে হাতটা ছুটে যায় বলো কি হবে? ঠিক আছে অমৃতা, শনিবার দিন জানিও কি হলো। অবশ্যই জানাবো, এই রেজাল্ট তো অবশ্যই জানাবো কি হয়েছে। কিন্তু ওটাই একটা ব্যাপার যে মেয়েটার জন্য এটাই মন খারাপ লাগে, যদি নেগেটিভ না কিছু হয়, মেয়েটা ভালো হয়ে যায়, এটাই যেন সবাই প্রার্থনা করো তোমরা। মানে এটাই আমার মানে ইয়ে, যে সবার কাছে যে বলে না প্রেয়ারের একটা খুব বড় জোর রয়েছে, যে মন থেকে প্রেয়ার করলে। আমি চাইবো অন্তত মেয়েটার জন্য, আমার অন্তত শ্রোতারা যারা এই ঘটনাটা শুনছে, বিশ্বাস করো কোনো রকম নেশা না করে, কোনো কিছু না করে, আমি কিন্তু নেশা ফেশা করি না, কোনো কিছু না করে আমি কিন্তু এই জিনিসগুলো দেখেছি। এবার দেখো যারা বিশ্বাস করবে করবে, কিন্তু না করবে না করবে, কিন্তু নিজের চোখে দেখা এই জিনিসগুলো
বিশ্বাস না করার কোনো কারণ নেই। ঘড়িতে বেলা 3টে। আপনারা শুনছেন কিউরিও ফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং। আপনাদের আজকের হরর ডোজ। এটাই ছিল আজকের এপিসোড। আজকের এই এপিসোড আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন এবং কিউরিও ফাইট ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন। এবং হ্যাঁ, কিউরিও ফাইটে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। কিউরিও ফাইটের এরকম আরও 2টি এপিসোড দেখতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করুন। কিউরিও ফাইট প্রেজেন্টস Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে